সোনাম ওয়াংচুক কে, তার ব্যাকগ্রাউন্ড কী আছে, তার এই প্রোটেস্টে কী ইন্টারেস্ট আছে সেটা নিয়ে তো পরে আলোচনা করব, কিন্তু সোনাম ওয়াংচুককে কী বানানো হয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করা উচিত। সোনাম ওয়াংচুকের সাথে দুটো জিনিস এখানে জুড়ে দেওয়া হয়েছে এবং তাকে সেভাবেই মার্কেটিং করা হচ্ছে। প্রথমত সোনাম ওয়াংচুককে একজন বিশিষ্ট বৈজ্ঞানিক বলে পরিচয় দেওয়া হচ্ছে, যেটা তিনি আদৌ নন। তিনি প্রথমত কোনো বৈজ্ঞানিক নন, তিনি একজন ইঞ্জিনিয়ার এবং একজন ইনোভেটর। আরেকটি ভুল তথ্যকে তার সাথে জুড়ে প্রজেক্ট করা হচ্ছে, সেটি হলো এটি যে থ্রি ইডিয়টস বইটা হয়েছিল, এই বইটাতে ফুংসুক ওয়াংরুর যে চরিত্রটা হয়েছিল সেই চরিত্রটা নাকি তাকে দেখেই ইন্সপায়ার হয়েছে, মানে তাকে কপি করে তার জীবনীটাই তুলে ধরেছে নাকি এখানে। কিন্তু এটা পুরোটাই মিথ্যে। এটা যে পুরোটাই মিথ্যে আর পুরোটাই ফেক তিনি সেটা নিজেও স্বীকার করেছেন, এবং থ্রি ইডিয়টসে সেই চরিত্রটিতে যিনি অভিনয় করেছে আমির খানও এটি অস্বীকার করেছে যে এটির সাথে তার জীবনী বা সোনাম ওয়াংচুকের জীবনের কোনো রকম সম্পর্ক নেই, আর না তো এটা তার দ্বারা ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে। I didn't know about Mr. Sonam at that time when we were doing the film 3 Idiots. তোমরা আজ পর্যন্ত এমন কোনো আন্দোলন দেখেছো যেই আন্দোলন যাদের জন্য হচ্ছে তাদের উপস্থিতি ওই আন্দোলনে শূন্য? মানে ধরো যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন সিপাহীদের ছাড়া সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটা তোমরা কখনো ভাবতে পারো? বা ধরো কোনো কৃষক বিদ্রোহ হচ্ছে বা শ্রমিক বিদ্রোহ হচ্ছে, সেখানে শ্রমিক নেই বা কৃষক নেই, কিন্তু কৃষক বিদ্রোহ বা শ্রমিক বিদ্রোহ হচ্ছে, এটা শুনতে কেমন হাস্যকর লাগে না? ঠিক তেমনই এই নিট এক্সামের বিরুদ্ধে যে আন্দোলনটা চলছে, যে প্রোটেস্টটা চলছে যন্তর মন্তরে, সেখানে নিট এক্সামের কথা ছাড়া আর এই নিট এক্সামের ভুক্তভোগী সেই স্টুডেন্টরা ছাড়া বাকি সব কিছু রয়েছে। আর আরেকটা জিনিস আমার ভাবতে অবাক লাগে, হাসিও পায়, যে মানুষটা স্টুডেন্টদের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বা স্টুডেন্টদের প্রশ্নপত্র চুরি হয়ে গেছে, বাইরে সেটা পাবলিশ হয়েছে, এর বিরুদ্ধে যে মানুষটা প্রোটেস্ট করছে, সেই মানুষটা নিজে যেই ইনভেনশনগুলো করেছিল তারা একটাও তার নিজের নয়। যেমন তিনি যে আইস টুপাটা তৈরি করেছিল বলে সবাই দাবি করে, সেটি অ্যাকচুয়ালি তার ইনভেনশন ছিল না। 1980-র দশকে লাদাখেরই একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার নরফেল এটি প্রথম ইনভেন্ট করে। কিন্তু এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথার কারণ হচ্ছে অন্য একটা জায়গায়, যেটিকে নিয়ে কেউ কথা বলছে না। যে সোনাম ওয়াংচুক ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের দাবিতে হাঙ্গার স্ট্রাইক করছে, সেই সোনাম ওয়াংচুক 2023 সাল পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের সাথে তোলা নিজের এবং তার স্ত্রীর ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান এবং ধর্মেন্দ্র প্রধানের শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করেছে। সেই মানুষটার এমন কি হলো বা এমন কি ঘটনা ঘটলো যে 2023 থেকে 2025 আসতে আসতে বা 2025 পেরিয়ে 2026 আসতে আসতে সেই মানুষটাই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য এতটা উতলা হয়ে উঠলো? এটার পিছনে কি শুধুমাত্রই নিট एग्ज़ाम? একদমই না। इसके पीछे जो स्टोरी है वो स्टोरी है पैसे का, ফান্ডিং का। 1988 সালে সোনাম ওয়াংচুক একটি সংস্থা তৈরি করেছিল যার নাম ছিল সেকমল, যার পুরো কথাটা হচ্ছে স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। এই যে সংস্থাটা তিনি তৈরি করেছিল, সেই সংস্থাটা 2025 সালে আইনের আওতায় আসে। এখন যেটা দেখছো না, সেটি হচ্ছে একটি রিয়াকশান। এই রিয়াকশনের প্রেক্ষাপট বা পটভূমিকা রচনা হয়েছিল 2-3 বছর আগে। দেখো 2025 সালে 6 ফেব্রুয়ারি সোনাম ওয়াংচুক পাকিস্তান সফরে যায়। Hi friends, I'm here in Islamabad attending the climate change conference Meet Pakistan organized by Dawn Media in Pakistan. তার এই পাকিস্তান সফরে যাওয়ার পর থেকেই তার যে সেকমল, সেই সেকমলের যে ফান্ডিংয়ের আদান প্রদান, সেই ফান্ডিংয়ের আদান প্রদান অনিয়মিত বা বিভিন্ন ধরনের এমন কিছু ফান্ডিং তার মধ্যে আসছিল যেটি তদন্তের আওতায় এসেছিল, এবং সেই তদন্তে উঠে আসা যে প্রশ্নগুলো ছিল এবং তার এই ফান্ডিংয়ের যে সোর্স ছিল, সেই সোর্স নিয়ে সঠিক তথ্য তারা পেশ করতে পারেনি। তার জন্য 2025 সালে 25শে সেপ্টেম্বর তার এই সংস্থা সেকমলের এফসিআরের যে লাইসেন্স, সেই লাইসেন্সটি বাতিল করে দেওয়া হয়। আর এই এফসিআরের লাইসেন্সটা কি? এই এফসিআরের লাইসেন্স হচ্ছে এমন একটি লাইসেন্স যেই লাইসেন্সের দ্বারা কোনো এনজিও বাইরে থেকে কোনো টাকা বা বিদেশি টাকা ফান্ড হিসেবে তাদের অ্যাকাউন্টে নিতে পারে।
এবার বুঝতে পারছো তো 2023-এ যেই মানুষটা এই সরকারের এবং বিশেষত ধর্মেন্দ্র প্রধানের ছবি দিয়ে তার প্রশংসা করেছিল, তার শিক্ষানীতির প্রশংসা করেছিল, সেই মানুষটা 2023 থেকে 2026-এ আস্তে আস্তে এতটা কেন উতলা হয়ে উঠল? কেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করার জন্য নিজে হাঙ্গার স্ট্রাইকে পর্যন্ত বসে গেল? ওই যে বললাম না, ये सब कुछ पैसों का खेल है बाबू भैया, আর पैसा बहुत कुछ बोलता है। ভারতবর্ষে এক ধরনের মানুষ আছে যাদেরকে বলা হয় আন্দোলনজীবী। তাদের আন্দোলনের মোটো সঠিক থাক বা না থাক, তাদের আন্দোলনের গতি প্রকৃতি সঠিক থাক বা না থাক, সেটি দেশের পক্ষে থাক বা দেশের বিপক্ষে থাক, সেটিতে দেশের ছবি খারাপ হোক বা ভালো হোক, তাদের কোনো যায় আসে না। কোনো না কোনো কারণকে হাতিয়ার করে প্রোপাগান্ডার রূপ নিয়ে দেশ বিরোধী বিভিন্ন আন্দোলনে এই আন্দোলনজীবীরা বেঁচে থাকে এবং এটার জন্য তাদের ফান্ডিং হয় এবং এটা করেই তাদের ঘর সংসার চলে, এটা করেই তাদের দোকান চলে। বিশ্বাস করো বন্ধু, এদের নিট এক্সামের পেপারে লিক নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই বা বিন্দুমাত্র যায় আসে না এদের এসব নিয়ে। যদি তাই হতো তাহলে 2004 থেকে 2014 মাত্র 10 বছরে কংগ্রেস আমলে প্রায় 17টি এক্সামের পেপার লিক হয়েছিল। লিক হওয়া এক্সামগুলোকে নতুন করে রি-এক্সামিনেশনের ব্যবস্থা করা হয়নি এবং ওরকমভাবেই ভুয়ো মানুষ চাকরি করছে, অথবা তারা এখনও কোনো না কোনো পদে চাকরি করে যাচ্ছে। কিন্তু এখানে উল্টোটা হয়েছে। সরকার যখনই দেখেছে এখানে কোনো রকম কোনো সমস্যা হয়েছে, যারা এর জন্য দোষী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে। যে এক্সামের জন্য এরা প্রোটেস্ট করেছে সেই এক্সাম নতুন করে এক্সামিনেশন হয়ে তার পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, আর এখানে তারা ওই এক্সামের নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে। আর শুধুমাত্র যে তার একটি সংস্থা বা একটি এনজিও সেকমল আছে এমনটা নয়, তার আরেকটি এনজিও রয়েছে বা তার আরেকটি সংস্থা রয়েছে যেটি তার এবং তার স্ত্রীর দ্বারা পরিচালিত হয় এবং যেটির নাম হচ্ছে HIAL। আর তার এই সংস্থা HIAL এবং সেকমলকে ডাইরেক্ট ফান্ড করে অপারেশন নিউ হোপ। আর অপারেশন নিউ হোপ ডাইরেক্ট পরিচালিত হয় ড্যান চার্চ 8 নামের একটা সংস্থার দ্বারা। আর এই ড্যান চার্চ 8 যে কোম্পানির দ্বারা ডাইরেক্ট ফান্ডেড হয় সেই কোম্পানিটি হলো ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আর এই ওপেন সোসাইটির ফাউন্ডেশন হচ্ছে জর্জ সোরস। আর এই জর্জ সোরস শব্দটি তোমাদের অনেকের কাছেই চেনা আছে। এই জর্জ সোরসের সাথে আমাদের কংগ্রেসের যিনি নেতা রাহুল গান্ধীর কি সম্পর্ক সেটা সম্বন্ধেও তোমাদের ধারণা আছে। আর এই জর্জ সোরস ভারতবর্ষের নির্বাচনকে প্রভাবিত করার জন্য $200 মিলিয়ন খরচ করবে বলে ওপেন ঘোষণা করেছিল, সেটা সম্বন্ধেও তোমাদের ধারণা আছে। দুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অনুষ্ঠানের বক্তৃতায় বলেছিলেন ভারতবর্ষের নির্বাচনে অন্য আরেকজনকে জেতানোর জন্য মার্কিন কোনো এক কোম্পানি বা মার্কিন কোনো এক সংস্থা কয়েক $1 মিলিয়ন খরচা করার কথা বলেছে। এবার এই সমস্ত পুঁতিগুলোকে যদি তুমি একটা সুতোতে বাঁধো না, একটা সুন্দর মালা তৈরি হবে। মালাটা তৈরি হবে অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ইন্ডিয়ান এবং অ্যান্টি হিন্দুদের দ্বারা। জর্জ সোরস থেকে আরম্ভ করে সোনাম ওয়াংচুককে যারা প্রজেক্ট হিসেবে ব্যবহার করলো, সেই ককরোচ জনতা পার্টির যিনি উদ্ভাবক বা ককরোচ জনতা পার্টির যার হাত ধরে এসেছে সেই আরশোলাটাকে, এবং সেই আরশোলাটার পেছনে যার হাত রয়েছে সেই হাতের যে মালিকটা রয়েছে সেই ধ্রুব রাঠের পার্সোনাল রিসার্চার হিসেবে কাজ করা ছেলেটি। ধ্রুব রাঠকে স্পন্সর করা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, নেত্রী অরুন্ধতী থেকে আরম্ভ করে বলিউডে সোহরা ভাস্কর, আর সোহরা ভাস্কর থেকে আরম্ভ করে ওই স্ট্যান্ড আপ কমেডিয়ান করা ওই গাঞ্জার টাকলাটা, এই সমস্ত যে স্পিসেসগুলো রয়েছে, এই সমস্ত জন্তুগুলো রয়েছে, এই সমস্ত জন্তুগুলোর যে ডিএনএ রয়েছে এবং তাদের যে উদ্দেশ্য, তাদের জীবনের যে মোটো, এই সমস্তগুলো একটা বিন্দুতে এসে মিলিত হয়। আর সেই বিন্দুটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্ড অ্যান্টি হিন্দু প্রোপাগান্ডা, অ্যান্ড দ্যাটস অল। তাই নিজের আইডল কোন মানুষটাকে বানাচ্ছ, সেই মানুষটা আদৌ তোমার আইডল হওয়ার যোগ্য কিনা সেটা একবার হলেও রিসার্চ করে দেখো। একটা টপিক নিজের রিল ফিডে বারবার আসা মানেই সেই টপিকটা সত্য প্রমাণিত হয়ে যায় না। সেই টপিকটার পেছনে থাকা আসল তথ্যগুলো খোঁজার চেষ্টা করো। দয়া করে উইদাউট রিসার্চে একটু পড়াশোনা না করে
কোনো প্রোপাগান্ডায় পা দিও না, কারণ পরবর্তীকালে এরা যখন এক্সপোজ হয় তখন তাদেরকে তুমি সমর্থন জানিয়েছিলে বলে নিজের উপরেই নিজের লজ্জা করবে। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।